নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের লিটল হাউস সিরিজের 6 নম্বর বই দ্য লং উইন্টার গল্পটি। আজ পড়ব এর দ্বিতীয় পর্ব। আসুন তবে শুরু করি দ্য লং উইন্টারের দ্বিতীয় পর্ব। পরদিনই দুপুর থেকে শুরু হয়ে গেল আবার। বাবা হোমস্টেডে গেছে ডেভিড আর স্যামকে নিয়ে খড় আনতে। গা গরম রাখবার জন্য প্রচুর খড় লাগে গরু ঘোড়াদের। আধার হয়ে আসায় সবাই দুশ্চিন্তা শুরু করতে না করতেই এক গাড়ি খড় নিয়ে পৌঁছে গেল বাবা। পর মুহূর্তেই এসে গেল তুষার ঝড়। গাড়িটাকে জোর এক ঝাঁকুনি দিয়ে জানান দিল তার আগমন বার্তা। আবার বোধহয় বন্ধ হয়ে গেল ট্রেন। কোকিয়ে উঠল মা। এ ঝড় আবার কতদিন থাকে কে জানে। পরদিন সকালে টের পেল লরা, নিচের ঘরটা গরম করতে পারছে না স্টোভ। হিটারের ফুট রেস্টে পা রেখে বসলেও শিউরে শিউরে উঠছে গা। ফুলারের দোকানে গিয়ে সবার খোঁজ খবর নিয়ে ফিরল বাবা। শহরের কারও কোনো বিপদ আপদ হয়নি, কিন্তু শীতের প্রকোপে কাবু করে ফেলেছে সবাই। হিমাঙ্কের 40 ডিগ্রি নিচে নেমে গেছে তাপমাত্রা। দুদিন পর থামলো আবার ঝড়। ঝলমলে রোদ দেখে মা খুশি হয়ে বাবাকে বলল, তোমার সেই ইন্ডিয়ানের ভয়ঙ্কর তুষার ঝড় বোধহয় গেল এবার। মাথা নাড়ল বাবা। বলা যায় না ক্যারোলিন, বলা যায় না। স্কুলে যাওয়ার পথে দেখলো লরা, গোটা রাস্তায় উঁচু হয়ে জমে আছে বরফ। মানুষজন বেরিয়ে পড়েছে বাইরে। স্কুলের ছেলেরা উঁচু উঁচু ঢিবিতে চড়ে সরসর করে পিছলে নেমে যাচ্ছে নিচে। চারিদিকে যেন উৎসবের ভাব। স্কুলে সবাই সবাইকে দেখে খুব খুশি। দুপুরে বাসায় খেতে এসে দেখলো লরা ওদের জন্য মাখন নিয়ে এসেছেন মিস্টার বোস্ট। বাবা তাকে ডেকে বসালো ডিনার টেবিলে। খেতে খেতে বললেন, মিস্টার বোস্ট পরপর দুটো তুষার ঝড়ের মধ্যে হোমস্টেডে কেমন কাটলো ওদের। বাবাকে জিজ্ঞাসা করলেন ট্রেনের খবর। বাড়তি লোক লাগিয়েছে রেলওয়ে ট্রসি সুড়ঙ্গের ওদিকে। ডিপোর উডওয়ার্থ বলেছেন নো স্প্লাই আনিয়ে জোরে সোরে কাজ করছে ওরা সবাই। মনে হয় 6-7 দিনের মধ্যেই এসে পড়বে ট্রেন। একটু থেমে বলল, না হলে মুশকিল হয়ে যাবে। শহরে লবণ দেওয়া মাংস প্রায় শেষ। চা, চিনি আর ময়দা নিয়ে যেতে বলেছে এলি, বললেন মিস্টার বোস্ট। এরা আবার দাম বাড়িয়ে দেয়নি তো গো? না, দাম বাড়ানোর কথা শুনিনি তো কোথাও, বলল বাবা। ডিনারের পরপরই উঠে পড়লেন মিস্টার বোস্ট। বললেন, সন্ধ্যার আগে বাড়ি পৌঁছতে হলে এখনই রওনা হওয়া দরকার। ক্লাসে ফিরে গেল লরা আর ক্যারি। মহা আনন্দে কাটলো সারাটা দিন। উজ্জ্বল একটা দিন পেয়ে সবার মন থেকে কেটে গেছে তুষার ঝড়ের দুঃস্বপ্নটা। কিন্তু গভীর রাতে আবার শুরু হলো তুমুল ঝড়, সেই সঙ্গে তুষার। সকালে মনটা খারাপ হয়ে গেল লরার। হিটার জ্বালা হয়নি আজ। খাবার টেবিলটা নিয়ে আসা হয়েছে রান্নাঘরে। ব্যাপার কি জিজ্ঞাসা করতে যাচ্ছিল ও মাকে। বাবার পায়ের আওয়াজ পেল। পিছনের বারান্দায় পা ঠুকে বরফ ঝাড়ছে। দরজা খুলে দিল লরা। মন ভরা ভাব লক্ষ্য করলো বাবার মধ্যে। দুধের বালতি সামান্য দুধ জমে শক্ত হয়ে আছে। আজ ভয়ানক ঠান্ডা পড়েছে ক্যারোলিন, বলল বাবা স্টোভের দুটো হাত সেঁকতে সেঁকতে। হিটারটা আর জ্বালালাম না, কয়লা কমে এসেছে আমাদের। আর যে ঝড় উঠেছে, ট্রেন আসতে মনে হয় অনেক দেরি হবে। বুঝতে পেরেছি, বলল মা। হিটার জ্বালনি দেখেই টেবিলেরটা এখানে এনে রাখলাম। মেঝের দরজাটা বন্ধ রাখলে স্টোভের আঁচেই অনেকটা গরম থাকবে রান্নাঘর। ঠিক করেছো, বলল বাবা। নাস্তাটা সেরেই হালচাল বোঝার জন্য একটু ফুলারের দোকানে যাব, বুঝলে? আচ্ছা, ভালো ঠেকছে না আমার কাছে ব্যবস্থাটা। দ্রুত নাস্তা খেয়ে নিয়ে গায়ে কোট চাপিয়ে তৈরি হলো বাবা বাইরে যাবে বলে। এরই মধ্যে মা ঘুরে এলো উপর থেকে। বাবার দিকে বাড়িয়ে ধরলো একটা লাল পকেট বই। লরার বুকটা ধক করে উঠল। ও জানে এর মধ্যে মেরির লেখাপড়ার জন্য জমানো টাকা রাখে মা। অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে নিল ওটা বাবা। তারপর গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, মেরি, খুব সম্ভব স্টক শেষ হয়ে এসেছে দোকানগুলোর। যদি জিনিসপত্রের দাম অতিরিক্ত বাড়িয়ে দেয় ওরা। চট করে বুঝে ফেললো মেরির সমস্যাটা।
বলল, আমার কলেজের ভর্তির টাকা আছে মার কাছে, তুমি খরচ করতে পারো বাবা? অবশ্যই পারো। যদি খরচ করতেই হয় তুমি নিশ্চিন্তে থেকো মেরি, সময় মতো সব টাকা আমি ফিরিয়ে দেবো, বলেই বেরিয়ে গেল বাবা। মেরির রকিং চেয়ারটা সামনের ঘর থেকে এনে ঠিক চুলোর সামনে রাখলো লরা। মেরি ওটায় বসতেই ওর কোলে উঠে বসলো গ্রেস। নামো গ্রেস, বলল মা। তুমি এখন 3 বছরের মস্ত বড় মেয়ে, মেরির কষ্ট হবে। থাক না মা, চট করে বলল মেরি। ওকে কোলে রাখতে ভালোই লাগে তো আমার। মা গেল এবার দোতলায় ঠান্ডার মধ্যে বিছানা ঠিকঠাক করতে। লরা ডিশগুলো ধুয়ে রাখলো, স্টোভটা পালিশ করে বাতির কাঁচ পরিষ্কার করলো, তারপর তেল ভরলো ওই বাতিটাতে। কেরোসিনের শেষ, বাবাকে কেরোসিন আনতে বলা উচিত ছিল। হ্যাঁ, ভরকে গেল ক্যারি, কেরোসিন ছাড়া চলবে কি করে? জানি না, আমাদের শেষ, কিন্তু স্টোরে থাকতেও পারে, বলল লরা। এরপর তুমি ঝাড়ু দাও, আমি ঘর মুছি। অপর থেকে কাঁপতে কাঁপতে নেমে এলো মা। চুলোর ধারে গা গরম করতে করতে চারিদিকে চেয়ে বলল, বাহ, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছো দেখছি লরা ক্যারি। অল্পক্ষণ পরেই ফিরে এলো বাবা। ওভারকট আর টুপিতে তুষার লেগে আছে। আগুনের ধারে গরম হয়ে নিয়ে তারপর কথা বলতে শুরু করলো বাবা। তোমার টাকাগুলো খরচ করা গেল না মেরি, বলল বাবা। কয়লা শেষ, এখন কাঠ বিক্রি হচ্ছে অসম্ভব চড়া দামে, ওকে না আমাদের সাধ্যের বাইরে। অতিরিক্ত দাম দিয়ে কেনার তো কোনো মানেই হয় না, বলল মা। কয়েকদিনের মধ্যে নিশ্চয়ই এসে পড়বে ট্রেন। 1 ফোঁটা কেরোসিন নেই আর শহরে, বলল বাবা। মাংস শেষ, স্টোরগুলো খালি হয়ে গেছে, কিচ্ছু নেই কোথাও। 2 পাউন্ড চা পেলাম ক্যারোলিন, এগুলো শেষ হওয়ার আগে চট করে কিনে নিলাম। ভালো করেছো, বলল মা। শীত কাটাতে চায়ের যে জুড়ি নেই। লরা, মেরি আর ক্যারিকে পড়তে বসতে দেখে বাবার মনে হলো, ও হো, কয়লা না আসা পর্যন্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা নিজেরাই পড়ে নেব, বলল লরা। ঠান্ডা বাড়ছে, দরজার নিচে ছালা গুজেও লাভ হচ্ছে না। দুপুরে গরু, বাছুর আর ঘোড়াদের অবস্থা দেখতে গেল বাবা। ফিরে এসে বলল, আবহাওয়া আর খারাপ হতে চলছে। কেরোসিন বাঁচাবার জন্য সাপারের পরপরই আলো নিভিয়ে শুয়ে পড়ব সবাই। থালা বাসন ধোয়া হবে কাল সকালে। সারাটা রাত চলল ঝড়ের তাণ্ডব। বাড়িটাকে হঠাৎ হঠাৎ এত জোরে ঝাঁকি দেয় যে চমকে জেগে উঠতে হয়। মনে হয় তীব্র বিদ্বেষে ফুঁসছে যেন কেউ বাইরে। পরদিনও কাটলো একইভাবে, বিরামহীন এক টানা ঝড় আর তুষারপাত। তার পরের দিন সন্ধ্যায় থামলো ঝড়। বাবা বলল, কাল সকালে খড় আনতে যাব। এখন থেকে সুযোগ পেলে খড় নিয়ে আসতে হবে হোমস্টে থেকে। কোট আর টুপি পরে বলল, যাই সাপারের আগে চট করে দেখে আসি আমরা ছাড়া এই মরা শহরে আর কেউ বেঁচে আছে কিনা। কয়েক মিনিটেই ফিরে এলো বাবা। বলল, সবকিছুই ঠিকঠাক আছে। ডিপোর খবর হচ্ছে কাল সকাল থেকে ট্রেসির এদিকটায় খোঁড়াখুড়ি শুরু হবে আবার। মা জানতে চাইলো, কবে নাগাদ ট্রেন আসতে পারবে বলে তোমার মনে হয়? না, মাথা নাড়ল বাবা এপাশ ওপাশ। গতবার ঝড় থামার পর ওরা প্রায় পরিষ্কারই করে ফেলেছিল সুড়ঙ্গটা, কিন্তু এখন নাকি আগের চেয়েও অনেক খারাপ অবস্থা। 30 ফুট জমাট বরফের নিচে চাপা পড়েছে রেল লাইন। আবহাওয়া ভালো থাকলে এই বরফ সরাতে খুব বেশি সময় লাগার কথা নয়, বলল মা। আমার তো মনে হয় এইবার ক্ষান্ত দেবে। গত বছর গোটা শীতে যা হয়েছে তার কয়েক গুণ বেশি ঝড়, তুফান আর তুষার হয়ে গেছে এবছর এরই মধ্যে। এবার থামা উচিত। পরদিন হোমস্টে থেকে শুকনো খড় আনতে গেল বাবা। রাস্তাঘাট নেই, সম্পূর্ণ আন্দাজের ওপর চলতে হচ্ছে বলে বেশ কয়েকবার খানা খন্দে পড়তে হলো। আর এর ফলে ভয় পেয়ে এতই লাফঝাপ দিল স্যাম যে ওকে নিয়ে আর খড় আনতে যাবে না বলে স্থির করলো বাবা। ডেভিড অবশ্য বারবারই ধীর স্থির ভঙ্গিতে বাবার দেখানো পথ দিয়ে উঠে এসেছে ওপরে। খুশি মনেই টেনেছে গাড়ি। একা ডেভিড বেশি খড় আনতে পারবে না, কিন্তু উপায় নেই। বিকেলে ওকে নিয়ে আবার গেল বাবা খড় আনতে। সন্ধ্যের আগে আরো 2 গাড়ি খড় আনতে পারলো বাবা। সাপার খেয়ে ফুলার হার্ডওয়্যারের স্টোরে গিয়ে খবর নিয়ে এলো
স্নো প্লাই দিয়ে ট্রেসি সুড়ঙ্গের প্রায় অর্ধেক বরফ পরিষ্কার করে ফেলেছে রেলের লোকেরা। এই হারে কাজ এগোলে আগামী পরশুই এসে পড়বে কিন্তু ট্রেন। ভালো খবর, মা খুশি হলো, এবার এসে যাবে মাংস। আরো খবর আছে, বলল বাবা, ট্রেন আসুক বা না আসুক, ডাক আসা যাওয়া করবে এখন এখান থেকেই। স্লেডে করে পাঠানো হচ্ছে গিলবার্টকে। কাল সকালে রওনা হয়ে যাবে প্রেস্টনের পথে। কাউকে চিঠি দিতে হলে এই সুযোগ। উইসকনসিনের আত্মীয় স্বজনের কাছে অনেক দিন ধরে একটু একটু করে চিঠি লিখছে মা। এবার সবাই মিলে বসে গেল শেষ করে ফেলতে। সকালে সেটা দিয়ে এলো বাবা পোস্ট অফিসে। মেইল ব্যাগ নিয়ে রওনা হয়ে গেল গিলবার্ট। পূব থেকে পাঠানো ডাক নিয়ে ফিরবে প্রেস্টন থেকে। পরদিন ডেভিডকে নিয়ে বাবা গেল খড় আনতে। সকালে এক গাড়ি খড় আনা হয়ে গেল, কিন্তু দুপুরে ওরা যখন ডিনার খেতে বসলো, ঠিক তখনই আবার আঁধার করে এলো চারিদিকে। শোঁ শোঁ ডাক ছেড়ে এসে পড়লো ঝড়। শুরু হলো বাতাসের করুণ বিলাপ আর আহাজারি। মনটা কালো হয়ে গেল লড়ার। হাসি খুশি থাকার চেষ্টা করেও কোনো ফল হচ্ছে না, কারণ ও জানে রেল লাইনের ওপর আবার জমে যাচ্ছে তুষার। ট্রেন আসতে পারবে না, কয়লা ফুরিয়ে এসেছে ওদের। শহরেও আর এক টুকরো কয়লা নেই। ল্যাম্পের কেরোসিন শেষ হয়ে এসেছে। ট্রেন না হলে মাংসও পাওয়া যাবে না, মাখনও নেই। সামান্য কিছুটা চর্বি আছে রুটিতে মাখাবার জন্য, আলু আছে এখনো, কিন্তু আর একটা পাউরুটিও তৈরি করার মতন ময়দা নেই। এসব ভাবনা কিছুতেই দূর করতে পারছে না ও মাথা থেকে। এখন ট্রেন আসাটা খুব জরুরি, কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছে না লড়া সত্যি কোনোদিন আসবে আদৌ ট্রেন। রয়্যালের ফিড স্টোরের পেছনের ঘরে কাজে ব্যস্ত এখন আলমানসো। পেছনের দেয়ালে 1 ফুট সামনে আর একটা দেয়াল তৈরি করছে ও। ফ্রেমের গায়ে পেরেক ঠুকে তক্তা বসে। ও ভয় পাচ্ছে ট্রেনের যা অবস্থা, শহরের মানুষ খেতে না পেয়ে ওর বীজ শস্য চাইবে। অনেক কষ্টে নিজে ফলিয়েছে ও গমের এই উন্নত মানের বীজ। সেই মিনেসোটা থেকে বয়ে নিয়ে এসেছে এখানে। এখন কিছুতেই খোয়াতে চায় না ও এগুলো। দেয়ালটা কোমর সমান উঁচু হতেই একটা বস্তার মুখ খুললো জ্যাক নাইফ দিয়ে। তারপর সাবধানে ঢেলে দিল 2 দেয়ালের মাঝখানে। তক্তা খসিয়ে ছিটকে বেরিয়ে না এলেই হয়, বলল একখানা লাঠি চাঁচায় ব্যস্ত রয়্যালকে। কি মনে হয়, ছাদ পর্যন্ত উঁচু করলে টিকবে এই তক্তা? আমি কি জানি, বলল রয়্যাল। তোমার গম তুমি বোঝো। গম যে আমার তাতে কোনো সন্দেহ নেই, বলল আলমানসো। আর এই গম যে আগামী বসন্তে আমরা জমিতে বুনবো, তাতেও কোনো সন্দেহ নেই। তোমার গম আমি বেচে দেবো এরকম সন্দেহ হচ্ছে কেন তোমার? কারণ তুমি তোমার গম প্রায় সবই বেচে দিয়ে বসে আছো, জবাব দিল আলমানসো। শহরে সব গম প্রায় শেষ। বড়দিনের আগে মনেও হয় না ট্রেন আসতে পারবে এখানে। সব লোক তখন লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে তোমার দোকানের সামনে। তার মানে এই নয় যে তোমার গম বেচে দেবো আমি, বলল রয়্যাল। তুমি যদি কৃষক হতে তাহলে বেচতে না, কিন্তু তুমি একজন ব্যবসায়ী। লাভ দেখলে লোভ সামলানো তোমার জন্য কঠিন। কেউ এসে গমের দাম জিজ্ঞাসা করলো, তুমি বলবে গম নেই, শেষ হয়ে গেছে। ও তখন বলবে, তাহলে ওই বস্তায় কি? তুমি বলবে, ওই গম আমার না, আলমানসোর। এবার লোকটা জানতে চাইবে, বেশ তো, কত হলে বেচবে তোমরা ওই গম? এরপর আর তোমাকে সামলানো যাবে? বলতে চাও? হাড়ে হাড়ে চিনি আমি তোমাকে। ব্যবসা ঢুকে গেছে তোমার রক্তে। ওই কথা শুনে তুমি এক গাল হেসে তখন বলবে, তুমি কত দেবে? বেশ, সেটা হয়তো সম্ভব। স্বীকার করলো রয়্যাল। কিন্তু এর মধ্যে দোষটা কোথায় তা তো আমার মাথায় ঢুকছে না। আমি বলছি কোথায়, দাঁড়াও। খালি বস্তাটা একপাশে নামিয়ে রাখলে এবার আলমানসো। যতক্ষণ না ট্রেন আসছে ততক্ষণ আকাশ ছোঁয়া দাম দিতে রাজি থাকবে শহরের লোকেরা। আমি হয়তো খড় আনতে গেছি তখন হোমস্টেডে, তুমি ভেবে নেবে যে অত দাম পেলে আমি কিছুতেই অমত করতে পারবো না। ভেবে নেবে আমার কিসে মঙ্গল সেটা আমার চেয়ে তুমি অনেক ভালো বোঝো। তোমার বোঝার ক্ষমতা নেই যে আমি যা বলি জেনে শুনে বুঝেই বলি। তোমার ধারণা তুমি ব্যাস ব্যাস ব্যাস।
এত চটে যাওয়ার কোনো দরকার নেই। তবে এটা তো ঠিক, তোমার চেয়ে বয়সে আমি বড়, বুঝিও একটু বেশি। হতে পারে, আবার নাও হতে পারে। যাই হোক, আমি আমার মতন করেই চলতে চাই। আমার গম আমি লোকের চোখের আড়ালে রাখতে চাই। কেউ জানবেও না, কোনো প্রশ্ন উঠবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, বলল রয়্যাল। তোমার গমে কেউ হাত দেবে না। এক মনে পাইনের ডাল থেকে একটা শেকল বানাচ্ছিল এবার রয়্যাল। মাঝে মাঝে চোখ তুলে দেখছে আলমানজোর কাজ। একটার পর একটা বস্তার মুখ খুলে নকল দেয়ালের ওপাশে ঢালছে আলমানজো। মাঝে মাঝে প্রবল দাপটে বাড়িটাকে ঝড়ে ঢাকাচ্ছে একবার করে তুষার ঝড়। কাজ থামিয়ে চোখ পাকাচ্ছে রয়্যাল, বলছে বাপরে, তুষার ঝড় কাকে বলে? উফ। রয়, সুন্দর করে একটা ছিপি বানিয়ে দাও তো, ঠিক এই গর্তের সমান। আস্তাবলে যাওয়ার আগে হাতের কাজটা শেষ করতে চাই আমি। রয়্যাল উঠে এসে দেখলো গর্তটা। হাতের ছুরি দিয়ে গর্তটা সুন্দর করে গোল করলো। তারপর একটা কাঠের টুকরো নিয়ে ছিপি বানাবার কাজে লেগে গেল। সত্যি যদি দাম অতটাই চড়ে যায়, বিক্রি না করে গমগুলো রেখে দিলে তুমি গাধামি করবে, বলল রয়্যাল। বসন্তকালের অনেক আগেই চালু হয়ে যাবে ট্রেন। আকড়ার সময় বেচে দিয়ে তখন আবার কিনে নিলে মাঝখান থেকে ভালো লাভ নিতে পারবো কিন্তু আমরা। এই একই কথা এর মধ্যে কয়েকবার কিন্তু তুমি বলে ফেলেছ, জবাব দিল আলমানজো। আমি কিন্তু পরে পস্তানোর চেয়ে আগে সাবধান হতে চাই। কবে ট্রেন চালু হবে কেউ জানে না। এপ্রিলের আগে বীজ গম এসে পৌঁছবে কিনা তাও কেউ বলতে পারে না। তা ঠিক, স্বীকার করল রয়্যাল। মৃত্যু আর ট্যাক্স ছাড়া আর কিছুরই নিশ্চয়তা নেই, বুঝেছ? ফসল বোনার সময়টা কিন্তু ঠিকই আসবে, বলল আলমানজো। আর ভালো ফসল পেতে হলে ভালো বীজও দরকার। বাবা ঠিক এইভাবেই কথা বলে। উঠে গিয়ে ছিপিটা গর্তে বসিয়ে মাপ নিল। তারপর আবার ছাঁচতে ছাঁচতে বলল রয়্যাল, কিন্তু সত্যিই যদি আরো 2 সপ্তাহ ট্রেন না আসে, শহরের কি অবস্থা হবে ভাবলেই যে ভয় লাগছে। খাওয়ার জিনিস তো কোনো দোকানে এখন কিচ্ছু নেই। মনে হয় সবাই যার যার মতন কিছু না কিছু উপায় বের করে নেবে। প্রয়োজনে কম কম খেয়ে পার করে দেবে শীতটা। 3 দিন পর থামলো ঝড়। বাবা গেল খড় আনতে, কিন্তু এক গাড়ি খড় এনেই ডেভিডকে আস্তাবলে ঢোকাতে দেখে অবাক হলো লরা। পিছনে ঘেরা বারান্দা দিয়ে বাবা ঢুকতেই মা জিজ্ঞাসা করলো, কি হলো চার্লস, ফিরে এলে যে? প্রেস্টন থেকে ডাক নিয়ে ফিরেছে গিলবার্ট, দেখি গিয়ে আমাদের জন্য কিছু আছে কিনা। এক বোঝা কাগজপত্র নিয়ে এবার ফিরল বাবা। হুড়োহুড়ি লেগে গেল সবার মধ্যে। মার জন্য এসেছে অ্যাডভান্সেস, লরা আর ক্যারির জন্য এসেছে ইউথস ক্যাম্পানিয়ন্স, বাবার জন্য ইন্টার ওশন আর প্রেসোনিয়ার প্রেস, আর মেরির জন্য চিঠি। মোটা সোটা কামটা হাতে নিয়ে মেরির মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, মা পড়ো না গো চিঠিটা। চিঠি খুলে জোরে জোরে পড়ে শোনালো মা সবাইকে। রেভারেন্ড অ্যালডেনের চিঠি। গত বসন্তে এদিকে আসার সুযোগ হয়নি বলে দুঃখ প্রকাশ করেছেন তিনি। অনেক উত্তরে চলে যেতে হয়েছিল কাজ নিয়ে। আশা করছেন আগামী বসন্তে দেখা হবে আবার। মিনেসোটার ছেলেমেয়েরা মেয়েদের জন্যই একটা বান্ডিল পত্রিকা পাঠিয়েছেন। আগামী বছর পাঠাবে আর এক বান্ডিল। তাদের গির্জা থেকে সবার জন্য কাপড় পাঠানো হয়েছে ব্যারেলে করে। তার নিজের উপহার একটা ক্রিসমাস টার্কি নিয়ে ভরে দিয়েছেন ব্যারেলে। রেভারেন্ড স্টুয়ার্ট আর তাকে সিলভার লোকে যে চমৎকার আন্তরিকতার সঙ্গে আদর যত্ন করা হয়েছিল, সেই জন্য সবাইকে তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। সবার জন্য মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার। চিঠি শেষ হওয়ার পর সবাই চুপ করে থাকলো বেশ কিছুক্ষণ। মা বলল, ব্যারেল না আসুক, চিঠিটা তো পেলাম। গিলবার্ট খবর এনেছেন জোরে সোরে কাজ চলছে ওদিকে। বলাই যায় না, ক্রিসমাসের আগেই হয়তো এসে পড়বে তার ব্যারেল। এসে পড়লেই ভালো, বলল ক্যারি। এদিকে হোটেলগুলো বন্ধই হয়ে গেছে। একদিন কাঠ জ্বালাচ্ছিল, ব্যাংকার রুদ গোটা কাঠের গুদামটাই দেখছি কিনে নিয়েছে। নিক, বলল মা, কাঠ কিনে জ্বালাবার সঙ্গতি আমাদের নেই। কিন্তু চার্লস, কয়লা যে একদম শেষ, এখন কি করি বলো তো? কুছ পরোয়া নেই, বলল বাবা।
খড় জ্বালাবো এরপর। খড়? অবাক হলো লরা। খড় কিভাবে জ্বালাবো বাবা? কিচ্ছু ভেবো না, কায়দা একটা কিছু বেরোবেই, প্রয়োজনের তাগিদ বড় তাগিদ। দুপুরের আগে অন্তত আর এক বোঝা খড় এনে রাখার জন্য বেরিয়ে গেল বাবা। মার সঙ্গে কাপড় ধোলাইয়ের কাজে লেগে গেল লরা আর ক্যারি। এবছর খুব সাদামাটা ভাবে কাটলো বড়দিনটা। ট্রেনটা এই আসে করে আটকে গেছে, আবার শুরু হয়ে গেছে তুষার ঝড়। কয়লা যা আছে সন্ধে পর্যন্ত চলবে, তারপর থেকে জ্বালাতে হবে খড়ই। সন্ধ্যের আগে পরদিন সকালে ব্যবহারের জন্য এক বোঝা খড় পেঁচিয়ে তৈরি করা লড়কি এনে রাখলো বাবা চুলোর ধারে। কয়লার আঁচ কমে আসতেই প্রায় সবাই ঢুকে পড়লো যে যার লেপের নিচে। খুব দ্রুত পুড়ে যায় খড়। পেছনে ঘেরা বারান্দায় বসে সারা দিন খড় পেঁচিয়ে শক্ত আঁটটি বাঁধে বাবা, আর সারা দিন একের পর এক সেগুলো চুলোয় ঢুকায় মা। কিন্তু এত করেও শীত ঠেকানো মুশকিল হয়ে পড়ল। ঝড় তুফান যত বাড়ছে ততই বাড়ছে শীতের কামড়। খানিক পর পর চুলোর ধারে এসে হাত সেঁকতে হচ্ছে বাবাকে। আমাকে শিখিয়ে দাও বাবা, আমিও আঁটি বাঁধি, বলল লরা বাবার কষ্ট দেখে। প্রথমে রাজি হলো না বাবা, বলল তোমার ছোট হাত, এটা ব্যাটা ছেলেদের কাজ। খানিক পর বলল অবশ্য কাউকে না কাউকে সাহায্য তো করতেই হবে, একা এতটা কাজ করতে পারা যায় নাকি? যখন খড় আনতে যাব চুলোটা চালু থাকতে হবে, তো তখন যে কাউকে আঁটি বাঁধতেই হবে। শেষ খানিক চুপ করে থেকে বলল ঠিক আছে এসো আধ বোতল, শিখিয়ে দিচ্ছি। বাবার পুরনো একটা কোট গায়ে দিয়ে নিজের হুড আর মাফলার পরে ঘেরা বারান্দায় গিয়ে বসলো লরা বাবার পাশে। বাবার কাছ থেকে শিখে নিয়ে শুরু করলো কাজ। কিন্তু 6টা আঁটি বাঁধতেই শীতে অসাড় হয়ে এলো ওর হাতের আঙুলগুলো। হয়েছে, বলল বাবা, এখনকার মতন যথেষ্ট হয়েছে, চলো এগুলো চুলোর পাশে রেখে হাত গরম করে নি। হাত পা সেঁকে নিয়ে আবার আঁটি বাঁধতে গেল লরা বাবার সঙ্গে ঘেরা বারান্দায়। মা চুলোয় খড় জোগাচ্ছে, ক্যারির সামনে রেখেছে গ্রেসকে, সেই সঙ্গে মাকেও সাহায্য করছে ধোয়া মোছার কাজে। দুপুরে সেকা আলু আর শালগমের ভর্তা দিয়ে ডিনার সারল ওরা। রাতে কুচি কুচি করে আলু কেটে ওভেনে গরম করে খেয়ে নিল। সামান্য চর্বিও নেই যে ওগুলো ভেজে নেবে। সঙ্গে যথেষ্ট পরিমাণে চা থাকায় তেমন একটা খারাপ লাগলো না কারোর। এই একটা রুটিতেই চলল পরপর 2 দিন। দ্বিতীয় দিন সাপারের পর মা ঘোষণা করে দিল আটা শেষ। বাবা বলল আগামীকাল চেষ্টা করে দেখবে সংগ্রহ করা যায় কিনা। কেরোসিন নেই বলে বাতি আর জ্বলল না ঘরে। শুতে যাওয়ার আগে মা বলল কিছুটা গ্রিস পেলেও কোনো রকম ভাবে আলো জ্বালার ব্যবস্থা করা যেত। আমাদের ছোটবেলায় কেরোসিনের নামও শোনেনি কেউ। ঠিক বলেছ, বলল বাবা, নতুন নতুন জিনিস আবিষ্কার হয়ে মানুষের সুবিধা হয়েছে ঠিকই, কিন্তু এসবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি আমরা। দুপুরের দিকে ঝড়টা কিছুক্ষণের জন্য থামলে আটা সংগ্রহের চেষ্টায় বেরিয়ে পড়ল বাবা। ঘন্টা 2 পর ছোট একটা বস্তা কাঁধে নিয়ে ফিরে এলো। ধপ করে ফেললো মেঝের ওপর। এই নাও ক্যারোলিন। মাথা নাড়ল বাবা। কোথাও কিচ্ছু নেই, এইটুকুই শুধু পাওয়া গেল রয়্যাল ওয়াইল্ডের স্টোরে। আটা ময়দা নেই, কয়েক দানা গম। ময়দার শেষ বস্তাটা কিনেছে ব্যাংকার রুথ $50 দিয়ে। চোখ কপালে উঠল মায়ের। বলো কি চার্লস? হ্যাঁ, ভাবা যায়, পাউন্ড প্রতি $1। হাসলো বাবা। অত দামে আমরা কিনতেও পারবো না। ভালোই হয়েছে কিনে রেখেছে রুথ। এখন এই গম কিভাবে খাওয়া যায় বুদ্ধি করে বের করতে হবে। সেদ্ধ করে দেখি কি করা যায়, বলল মা। শহরে একটা আটা ভাঙানোর কল থাকা দরকার ছিল, দুঃখ করলো বাবা। আমাদের আছে একটা কল, বলে তাক থেকে কফি গুঁড়ো করবার মেশিনটা নামিয়ে আনলো মা। বাহ, ভালো বুদ্ধি তো, প্রশংসা করলো বাবা। দেখা যাক কেমন কাজ হয়। আধ কাপ গম ঢেলে দিয়ে হাতল ঘোরানো শুরু করলো। কফি ভাঙার মতোই খড়মড় আওয়াজ হলো বটে, কিন্তু কলের নিচে ড্রয়ারটা টেনে দেখা গেল ভাঙা গম চ্যাপ্টা হয়ে আছে। গমের দামানাগুলো কফির মতন ভাজা হয়নি বলে কাঁচাই রয়ে গেছে ভেতরটা। এ দিয়ে রুটি হবে? জানতে চাইলো বাবা। নিশ্চয়ই হবে, তবে এটা রুটি হওয়ার মতন গম ভাঙতে হলে সারা দিন চালাতে হবে এই মেশিন। ভেরি গুড, আমি তাহলে রুটি সেকার জন্য 1 গাড়ি খড় নিয়ে আসি চটপট। পকেটে হাত ভরে একটা কৌটো বার করলো বাবা
আর এই নাও তোমার বাতির উপকরণ। ট্রেনের কোনো খবর হলো চার্লস? কাজ চলছে ট্রেসির সুড়ঙ্গে। গতবার বরফ সরিয়ে উঁচু করে ফেলা হয়েছিল গর্তের দুই পাশ, এবার ঠিক ততটাই উঁচু হয়ে জমে রয়েছে বরফ। ভাবো, আরো বেশি সময় লাগবে গো সাফ করতে। আস্তাবলের দিকে চলে গেল বাবা। কৌটো খুলে গ্রিস দেখল মা, কিন্তু এক্ষুনি আলোর ব্যবস্থার চেয়ে নিভু নিভু আগুনটাকে ঠেকিয়ে রাখা অনেক বেশি জরুরি। তাই চুলোর ধারে গিয়ে শেষ করের আঁটিটা ঢুকিয়ে দিল মা ভেতরে। লড়া ছুটলো আরো আঁটি তৈরি করতে। একটু পরেই মা এসে জুটলো, বলল, মেরি গম ভাঙছে, আমরা ঘরটা গরম রাখার চেষ্টা করি, কি বলো? কারণ ফিরতে ফিরতে একেবারে ঠান্ডায় জমে যাবে তোমাদের বাবা। বাবা যখন ফিরলো তখন বিকেল। শীতে জমে গেছে, তবুও গাড়িটা ঘেরা বারান্দার ঠিক বাইরেই রেখে প্রথমে ডেভিডের পরিচর্যা করলো আস্তাবলে নিয়ে গিয়ে। তারপর খড়গুলো ঠেসে ঠেসে ভরলো বারান্দায়। বেরোবার সময় সামনে ফাঁকা রইল কেবল। এবার চুলোর ধারে এসে ঠকঠক করে কাঁপতে থাকলো। কথা বলার ক্ষমতা নেই। বেশ কিছুক্ষণ হাত পা সেকে কাঁপুনি একটু কমলে বলল, তোমাদের খাওয়ার অনেক দেরি করিয়ে দিলাম ক্যারোলিন, তাই না? আসলে পুরো বরফে ঢাকা পড়েছে খড়ের গাদা, খুঁড়ে বের করতে হয়েছে সব। দেরিতে কোনো অসুবিধেই হয়নি আমাদের গো, বলল মা। আমি ভাবছি এখন থেকে রোজই এরকম সময় খেলে কেমন হয়। দিন ছোট হয়ে এসেছে, 3 বেলা খাওয়ায় আসলে দরকারই পড়ে না। এরকম সময়ে খেলে 2 বেলা খাওয়াতেই যথেষ্ট হয়ে যায়, সাপার আর লাগবে না। মা নতুন গম দিয়ে চমৎকার রুটি বানিয়েছে। গমে বাদামের একটা গন্ধ মাখনের অভাব প্রায় দূর করে দিল। একটা আলু ছিলে লবণ মাখাতে মাখাতে বাবা বলল, বাহ, লবণ মাখালে আলুর সত্যিকারের সুগন্ধ বেরিয়ে আসে। মাখন খেয়ে তো আর দরকারই পড়ে না, কি বলো? হাফ পয়েন্ট। হ্যাঁ বাবা, চিনিও বাদ দেয়া যায়, চিনি না দিলে বেরিয়ে আসবে চায়ের আসল সুগন্ধ, তাই না বাবা? এবার হেসে উঠল সবাই। বাবা বলল, আসলে চিনির সুগন্ধ পাওয়ার জন্য তো গরম চায়েরই দরকার, তাই না? মাকে জিজ্ঞাসা করলো, অ্যাক্সেল গ্রিস দিয়ে কিরকম বাতি বানালে গো ক্যারোলিন? এখনো সময় পাইনি, বলল মা। খেয়ে নিয়ে একটা বোতাম বাতি বানাবো ভাবছি। বোতাম বাতি আবার কি? দাঁড়াও না, দেখতেই পাবে। রহস্যময় হাসি হাসলো মা। বাবা আস্তাবলের কাজে যেতে পুরনো তস্তরিতে কিছুটা গ্রিস মাখালো মা। তারপর পুটলি থেকে কাপড় বের করে 4 কোণা করে কাটলো। এবার বড় সড়ো একটা বোতাম মাঝখানে বসিয়ে কাপড়টাকে 4 কোণা ওপরে তুলে নিচের দিকটা কষে বাঁধলো সুলতি দিয়ে। কোণাগুলো একসাথে ধরে পাক দিয়ে সরু করে সেখানে গ্রিস মাখালো একবার। সব শেষে বোতামটা তস্তরির মাঝখানে বসিয়ে বলল, তোমাদের বাবা এবার ফিরে আসুক। লরা আর ক্যারি চট করে সেরে ফেললো ধোয়া মোছার কাজ। বাবা ফিরতে ফিরতে আঁধার হয়ে এলো চারিদিকে। মা বলল, তোমার ম্যাচটা একটু দেবে চার্লস? বোতাম বাতির সরু আগায় চোয়াল মা ম্যাচ আগুন। ছোট্ট একটা শিখা জ্বলে উঠলো ওখানে। তেমন বড় হলো না আগুন, কিন্তু ঠিক প্রদীপের মতোই জ্বলতে থাকলো কাপড় থেকে গ্রিস টেনে টেনে নিয়ে। আকুণ্ঠ প্রশংসা করলো বাবা। বলল, তোমার তো তুলনাই হয় না গো ক্যারোলিন। এই একটু আলোতেই দেখো কেমন বদলে গেল পরিবেশটা। চুলোয় হাত সেঁকে নিয়ে বাবা গেল খড় পেঁচিয়ে লাকড়ি বানাতে। মেরিকে বিশ্রাম দিয়ে গম পেশার জন্য বসলো এবার লড়া। ছোট্ট কফি মিলটা সারাদিন হাতল ঘুরালে একটা পাউরুটি বানানোর মতন গম পিষতে পারে। প্রথমে গেস আর ক্যারিকে শুতে পাঠিয়ে দিল মা। তারপর লড়াকে বলল, যাও, মেরিকে নিয়ে এবার শুয়ে পড়োগে, যাও, বাকিটা আমি পিষছি। কয়েকদিন পর ঝলমলে রোদ উঠেছে। শহরের পশ্চিমে এক পাল অ্যান্টিলোপ দেখা গেছে। খবর পেয়েই বন্দুক নিয়ে ছুটল বাবা। শহরের আরো কয়েকজন বন্দুক রাইফেল নিয়ে তৈরি। লড়া বলল, ইস, বাবা যদি 2টো মেরে আনতে পারে তাহলে না দারুণ হয়। ডিম ফোটার আগেই বাচ্চা গুনতে লেগো না লড়া, মা বলল। তবে হ্যাঁ, শুকনো রুটির সঙ্গে খানিকটা মাংস পেলে আমিও খুশি হব। কফি মিলের জন্য বসানো করে
গম এনে রাখলো ক্যারি মেরির কাছে। বলল, রোস্ট, ভেনিসন রোস্ট, সেই সঙ্গে মাংসের ঝোল দিয়ে আলু আর রুটি। উফ! জানলার ধারে গিয়ে লরা দেখলো দুই দলে ভাগ হয়ে এগোচ্ছে লোকজন। পায়ে হেঁটে একদল চলেছে উত্তর দিকে, আবার যাচ্ছে দক্ষিণ দিকেও, ঘিরে ফেলবে অ্যান্টিলোপের পালটাকে। আর একদল চলেছে ঘোড়ায় চেপে দক্ষিণ দিক দিয়ে পৌঁছবে ওগুলোর কাছে আগে। আলমানজোর কাছে ওর প্রিয় ঘোড়া প্রিন্সের পিঠে আর লেডির পিঠে উঠেছে মিস্টার ফস্টার। ওরা চোখের আড়াল না হওয়া পর্যন্ত তাকিয়ে থাকলো লরা। তারপর রান্নাঘরে ফিরে গিয়ে অপেক্ষায় থাকলো গুলির আওয়াজ শুনবে বলে। বেশ কিছুক্ষণ পরই একটা গুলির আওয়াজ শুনতে পেল লরা। গল্পের বাকিটুকু শুনলো এবার বাবার মুখে। সবাই যখন প্রায় ঘিরে ফেলেছে ওই পালটাকে, ঠিক তখনই বিগড়ে গেল শিকারের সম্পূর্ণ অনভিজ্ঞ মিস্টার ফস্টারের মাথা। ঘোড়ার পিঠে বসেই পাগলের মতন লাফালাফি শুরু করলেন তিনি। চেঁচিয়ে উঠলেন গলা ফাটিয়ে। পর মুহূর্তে উত্তেজনার বশে নেমে পড়লেন ঘোড়ার পিঠ থেকে এবং রেঞ্জের অনেক বাইরে থেকেই গুলি ছুড়ে বসলেন অ্যান্টিলোপের দিকে। যেন পাখা গর্জিয়েছে। দৌড়ে তো নয়, হাওয়ায় ভেসেই উড়ে চলে গেল অ্যান্টিলোপের পাল। আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়চ্ছে আলমার্সোর মর্গান লেডি। পায়ে হাঁটা দলটার সামনে গিয়ে ছুটে গেল অ্যান্টিলোপগুলো। একটা গুলিও ছুটতে পারলো না কেউ, লেডির গায়ে লেগে যাওয়ার ভয়ে। ছোট হতে হতে মিলিয়ে গেল ওগুলো অনেক দূরে। উফ, দারুণ শিকারী তুমি ফস্টার, ক্রুদ্ধ কণ্ঠে বলল মিস্টার জেরান্ড ফুডল। তবু তো উনি একটা গুলি ছুঁড়েছেন, টিটকারি মারল ক্যাপ গার্ল্যান্ড। আমরা তো একটাও পারলাম না। আমি দুঃখিত, বললেন মিস্টার ফস্টার। জীবনে অ্যান্টিলোপ দেখিনি আমি, আর আমি ভেবেছিলাম আমি নেমে গেলেও দাঁড়িয়ে থাকবে বুঝি ঘোড়াটা। কেউ কিছুই বলল না। ওয়াইল্ডারের ঘোড়াটার কি হবে মিস্টার ইঙ্গলস? জিজ্ঞাসা করলো ক্যাব গার্ল্যান্ড। খুব সম্ভব স্পিরিট লেকের দিকেই চলে গেছে ওগুলো, বলল বাবা। আলমানজোর দিকে ফিরল। তুমি যদি পিছু নিতে চাও তাহলে এক্ষুনি নয়, একটু দেরি করে যাও। তাড়া করলে থাকবে না অ্যান্টিলোপ। তোমার মর্গানটাও ওদের সঙ্গে সমান তালে দৌড়তে গিয়ে কলজে ফেটে মরবে। আর আকাশের দিকে চাইলো বাবা। ঘোড়ার দেখা পাও না পাও, বেশি দূর কিন্তু যেও না। সময় থাকতেই ফিরে এসো, তুষার ঝড়ের আগেই ফিরো। তাই করব, বলল আলমানজো। আমি আশেপাশে একটা চক্কর দিয়ে দেখি ওদের খোঁজ পাওয়া যায় কিনা। না পেলে উত্তর দিক থেকে ফিরে আসবো শহরে। আর তো কিছু করারই নেই। এমনও তো হতে পারে ও হয়তো নিজেই ফিরে আসবে পথ চিনে। রওনা হয়ে গেল আলমানজো। বাকি সবাই বন্দুক কাঁধে ফিরে এলো শহরে। ডিনারের আগে বাবার রয়্যাল ওয়াইল্ডারের সিড স্টোরে গিয়ে খবর নিয়ে এলো ফিরে এসেছে আলমানজো তার লেডিকে নিয়ে। দুই ভাই অনেক সাদাসাদি করে তাকে প্যানকেক আর ভাজা বেকন খাইয়ে তবে ছাড়লো। কয়েকদিন তুষার ঝড়ের পর আবার এক সকালে সূর্য উঠল। বাবা ডেভিডকে নিয়ে ছুটলো এক সুযোগে খড় আনে রাখার জন্য। লরা, ক্যারি আর মা বারবার উদ্বিগ্ন দৃষ্টিতে তাকালো উত্তর পশ্চিম আকাশের দিকে, কিন্তু রোদ থাকতে থাকতেই ফিরে এলো বাবা। বিকেলের দিকে আলু আর আটার রুটি দিয়ে দিনের দ্বিতীয় এবং শেষ খাওয়া সেরে বাবা গেল খবরাখবর আনতে। কয়েক মিনিটের মধ্যেই ফিরে এলো হাসতে হাসতে। বলো দেখি কি এনেছি। হাতের প্যাকেটটা টিপে টাপে দেখলো ক্যারি আর গ্রেস। ক্যারি বলল, মনে হচ্ছে আন্দাজ করতে পারছে ঠিকই, কিন্তু ভয় পাচ্ছে বলতে। যদি তা না হয়? গরুর গোস্ত, বলল বাবা দরাজ গলায়। মা হাতে প্যাকেটটা নিয়ে বলল, 4 পাউন্ড গরুর গোস্ত? আলু আর রুটির সঙ্গে দারুণ জমবে ক্যারোলিন। অবাক হয়ে গেল মা। গোস্ত কোথায়, কি করে পেলে চার্লস? ফস্টার ওর ষাঁড় দুটো জবাই করেছে, বলল বাবা। ভাগ্যিস ঠিক সময় মতো পৌঁছেছিলাম। হাড় মাংস সব ছো মেরে নিয়ে গেছে শহরের লোকেরা। প্রতি পাউন্ড 5 সেন্ট। এখন কদিন রাজার হালে খাবো আমরা। খুশি হয়ে উঠল মা। বলল, হ্যাঁ, অন্তত 7 দিন চালিয়ে নিতে পারবোই এটা দিয়ে। ততদিনে তো বোধহয় ট্রেন এসেই যাবে, তাই না? হাসি মুখে বাবার দিকে চাইল মা। ধীরে ধীরে মিলিয়ে গেল মুখের হাসি। নিচু গলায় জিজ্ঞাসা করলো, কি ব্যাপার চার্লস, কি হয়েছে?
অনিচ্ছা সত্ত্বেও বলল বাবা, ট্রেন আসছে না ক্যারোলিন। রেল কোম্পানি আগামী বসন্ত পর্যন্ত বন্ধ করে দিয়েছে ট্রেন চলাচল। হাঁ হয়ে গেল মা। তা কি করে হয় চার্লস? এখন তো সবে জানুয়ারির শুরু। ওরা ভালো করেই জানে সাপ্লাই ছাড়া এখানে ঢুকছে এতগুলো লোক। বসন্ত পর্যন্ত ট্রেন বন্ধ করে দেয় কিভাবে? কি করে হয়? ধপ করে বসে পড়লো মা চেয়ারে। অনেক কষ্ট করেছে ওরা, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এবার হাল ছেড়ে দিতে। মার কাঁধে হাত রাখলো বাবা, নরম গলায় বলল, ট্রেন ছাড়াই এতগুলো দিন কাটিয়ে দিয়েছি আমরা ক্যারোলিন, তাই না? হ্যাঁ, বলল মা। কিচ্ছু ভেবো না তুমি, মাকে সান্ত্বনা দিল বাবা। শুধু এই একটা মাস, তারপর ফেব্রুয়ারি, ছোট্ট একটা মাস, তারপরেই তো মার্চ মাস এসে পড়বে গো, তখনই তো বসন্ত। 4 পাউন্ড মাংসের দিকে চাইল লরা। মনের চোখে স্পষ্ট দেখতে পেল গোটা কয়েক আলু আর প্রায় খালি গমের বস্তাটা। জিজ্ঞাসা করলো, গম কি শহরে আর একটুও নেই বাবা? ঠিক জানি না লরা। কেমন যেন অদ্ভুত শোনালো গলাটা, যেন দ্বিধা আছে কোথাও। ভেবো না, এখনো কিছু গম তো আছে আমাদের, কারো কারো হয়তো তাও নেই। একের পর এক একঘেয়ে দিন কাটছে লরার। টেবিলে কমে এসেছে খাওয়ার পরিমাণ। মা চালাকি করে একটা আলু বেশি রাখে। সবার 2টো করে নেওয়া হয়ে গেলে বাড়তি আলুটা বাবার আপত্তি সত্ত্বেও তুলে দেয় তার পাতে। জ্বর জুলুম করে ওটা খেতে বাধ্য করে তাকে। অনেক শুকিয়ে গেছে বাবা, চোখ বসে গেছে গর্তে। অভ্যাসের বশে কাজ করে যাচ্ছে বটে, কিন্তু প্রাণবন্ত ভাবটা আর নেই। খড় মুচড়ে জ্বালানি তৈরি করতে গিয়ে এবং সেই সঙ্গে ঠান্ডার কামড়ে জায়গায় জায়গায় ফেটে গেছে বাবার আঙুল। এখন আর বাবা বেহালা বাজাতে পারে না। নিয়ম ধরে পড়তে বসে লরা, কিন্তু মাথা আর চলে না। সারাক্ষণ কেমন একটা ঘুম ঘুম আলস্যে আচ্ছন্ন করে রাখে ওকে। খিদে চাপতে চাপতে এখন আর তেমন খিদেই পায় না ও। মাঝে মাঝে ঝড় তুফান থামে, ঝলমলে সূর্য ওঠে, কিন্তু এখন আর এসব ওর মনে কোনো রেখাপাতি করে না। কোনো কিছুতেই যেন আগ্রহ নেই আয়, সব অর্থহীন। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত কোনো মতে টেনে টুনে চালিয়ে দিল মা। তারপর একদিন শেষ হয়ে গেল গম। ভয় পেল লরা। জিজ্ঞাসা করলো, মা, গম তো শেষ, আমরা সবাই কি খেয়ে যাব? আর আমরা কি না খেয়ে মরবো? না লরা, শান্ত গলায় বলল মা, যদি প্রয়োজন পড়ে তোমার বাবা এলে আর ওই বাছুরটাকে জবাই করবে। না না না, চেঁচিয়ে উঠল লরা। চুপ করো, ছোটরা ভয় পাবে। শুধু জেনে রাখো, তোমাদেরকে না খেয়ে মরতে দেবে না তোমাদের বাবা, কিছুতেই না। আচ্ছা মা, ওই যে একটা গুজব শোনা গিয়েছিল, গত গ্রীষ্মে কোন চাষি নাকি প্রচুর গম ফলিয়েছিলেন, তার কাছ থেকে কিছু গম আনানোর ব্যবস্থা করা যায় না? কে যাবে অত দূরে? শোনা গেছিল লোকটা তার হোমস্টেডের কুটিরেই শীতে কাটাচ্ছে, কিন্তু কে যাবে ওখানে? সে তো 18-20 মাইল দূরে। এই ঝড় তুফানে প্রাণের ঝুঁকি নিয়ে কে যাবে অত দূরে? ঘরে ঢুকে কথাটা শুনতে পেয়ে বাবা বলল, যাওয়া কিন্তু যায় ক্যারোলিন। পরিষ্কার 2টো দিন পেলে 18-20 মাইল গিয়ে আমি না, বলল মা। চমকে গিয়ে মার দিকে চাইল বাবা। মায়ের গলা শুনে সবার চোখ গেল তার দিকে। মার এই মূর্তি আগে কোনো দিন দেখেনি ওরা কেউ। শান্ত কণ্ঠে বলল মা, তুমি যাবে না। কেন ক্যারোলিন? খড় নিয়ে আসছো হোমস্টেড থেকে, এই যথেষ্ট, বলল মা। জীবনের ঝুঁকি নিয়ে ওই গমের পেছনে ছুটতে হবে না তোমাকে। ঠিক আছে, বলল বাবা, তোমার আপত্তি ঠেলে আমি যাচ্ছি না। কিন্তু? কোনো কিন্তু শুনবো না আমি, বলল মা। আর আপত্তি নয়, আমি বারণ করেছি। ব্যাস ব্যাস, তাহলে তো প্রশ্নই ওঠে না। ঘরের কোণে রাখা প্রায় শূন্য বস্তার দিকে চাইল বাবা। গম তো শেষ দেখতে পাচ্ছি, আলুর কি অবস্থা? মা বলল, গম যা আছে তাতে কাল সকালে রুটি হয়ে যাবে, আর আলু আছে 6টা। দুধের বালতিটা কোথায়? দুধের বালতি? হ্যাঁ, ওটা নিয়ে আমি বাইরে থেকে চট করে এক চক্কর ঘুরে আসবো।
লরা বালতিটা এনে দিতেই কিছু না বলে বেরিয়ে গেল বাবা। শেষ হলো লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের লেখা গল্প দ্য লং উইন্টারের দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি আসছি তৃতীয় অথবা শেষ পর্বটি নিয়ে। আজ তবে চলি, টাটা।